আজ আপনাদের 11তম ক্লাস। গত ক্লাসে আমরা ঘড়ির ডিজাইনটা ভালোভাবে দেখছি, তাই না? সবাই মোটামুটি ভালোভাবে পেরেছেন এবং আমি ওইটা ফাইল সেভ করাও দেখাইছি। আজকে আমরা অল টুলস মানে সবগুলো টুলসের কাজ আমরা দেখব, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টুলসের ব্যবহার দেখব। সবগুলো টুলসই যে আমাদের দরকার তা কিন্তু না। এখানে কিছু টুলস আছে যা আমাদের কাজের সাথে প্রাসঙ্গিক না, ওই টুলসগুলো আমাদের দরকার হয় না, সেগুলো দেখব কিন্তু অত গুরুত্ব সহকারে দেখব না। আমাদের জন্য যে টুলসগুলো জরুরি সেই টুলসগুলো ভালোভাবে শিখব। এখানে আমরা ওয়াচ ডিজাইন পর্যন্ত যেহেতু এসেছিলাম, আমরা এই রোটেট টুল পর্যন্ত দেখেছি, তাই না? আচ্ছা, উইথ টুল, শেপ বিল্ডার টুল এইগুলো কি দেখেছি? শেপ বিল্ডার টুল দেখা হয়নি না? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে শুরু করি। রোটেট টুল পর্যন্ত দেখেছি, রোটেট এবং রিফ্লেক্ট। এরপর এটা হচ্ছে স্কেল টুল। স্কেল টুলের কাজ কি? এগুলো সব আমরা যদি এক একটা করে শেপ নিই তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এই যে এটা হচ্ছে স্কেল টুল। এই টুলে থাকা অবস্থায় আমরা এইভাবে একটা শেপকে ছোটো বড়ো করতে পারবো। এগুলো আমাদের দরকার নেই, কারণ আমরা সিলেকশন টুল দিয়েই কিন্তু আমরা এরকম রিসাইজ করতে পারি। এরপরে আসছে শেয়ার টুল। এটা মাঝে মধ্যে দরকার হতে পারে। এটা কিছুটা রম্বসের মতো ডিজাইন, মানে শেপের আকৃতি রম্বসের মতো করে দিতে পারবে। জ্যামিতি যারা করেছেন তারা হয়তো ভালো করে বুঝতে পারছেন, একটু খেয়াল করেন। এই যে এইখানে প্রথমটা হচ্ছে স্কেল টুল, তারপর এটা হচ্ছে শেয়ার টুল। এই টুলের সাহায্যে এভাবে রম্বসের মতো করা যাবে। এ জরুরি না, তারপরেও দেখে রাখা ভালো কোন টুলের কি কাজ। আর এর রিশেপ এটা দরকার নেই। তো এরপরে যে টুল সেটা হচ্ছে উইথ টুল। এটা একটু দেখেন কিন্তু কখনো ব্যবহার করা হয় না, খেয়াল করেন। পেন টুলে থাকা অবস্থায় উপরে একটা ক্লিক করলাম, মানে আমি একটা দাগ নিব আর কি। নিচে একটা ক্লিক করলাম, শিপ ধরে ক্লিক করেছি যাতে দাগটা সোজা থাকে। এখানে দুইটা কালারই আছে, ফিল কালারও আছে, স্ট্রোক কালারই আছে। এই দাগের ভিতরেই দুইটা কালারই আছে, এই দাগের ভিতরেই ফিলও আছে, স্ট্রোক আছে। তো আমি ফিল কালারটা নান করে দিলাম, আর স্ট্রোকের পিটিটা একটু বাড়াচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। দেখেন এই অবস্থায় আমি যদি উইথ টুলে থাকা অবস্থায় উপরে এরকম টানি, নিচে একটু বড় করি কিংবা ছোট করি, এখান থেকে বড় করি, কলসির মতো বানিয়ে ফেলি। এরকম একটা কলসি বানিয়ে দেখাবেন। আমি এই টুলগুলো সব আগে দেখাইনি, এগুলো একদম সহজ, এক দেখাতেই পেরে যাবেন। উইথ টুলটা দেখলাম, এটা হচ্ছে স্ট্রোকের উপর কাজ করে। এরপরের যেগুলো টুলস আছে ওগুলো এক একটা শেপের উপর কাজ করে। আমি এটা অনলি ফিল কালার করছি। এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, যখন ফিল কালার নিচ্ছি আপনিও ফিল কালার নেবেন। আপনারা সবাই দেখে এই জিনিসটা অনেকে ভুল করেন, ফিল স্ট্রোক দুইটাই রেখে দেন। তো শুধু ফিল কালারটা রেখে এবার আমি যদি উইথ টুলের সেকেন্ড টুলে যাই, এটা হচ্ছে ওয়ার্প টুল। ওয়ার্প টুলে থাকা অবস্থায় এভাবে টান দিলে এরকম বাঁকা বাঁকা করা সম্ভব। আচ্ছা, এরপরে যেটা আছে এটা টুয়ার টুল। এটা দিয়ে যে কোনো এই পাতের উপরে যদি ক্লিক করে ধরে রাখেন এটা পেঁচাতে থাকবে। এই পাতের উপরে ক্লিক করে ধরে রাখলে পেঁচাতে থাকবে। দেখলে মনে হচ্ছে কি মজার, কি দারুণ টুল। এই টুল আমাকে কখনো ব্যবহারই করা হয় না। এই হচ্ছে ব্যাপার। তো এরপরে টুলসটা কি দেখা যাক। এই যে এরকম টেনে টেনে এরকম শেপ করা যাবে। এরপরেরটা কি ব্লোড টুল নাকি, এরকম টান দেওয়া যাচ্ছে। এরপর এই একটা টুল আছে এরকম করে। তো এগুলো সবাই নিজে থেকে ট্রাই করেন। এই দুইটা টুল আমি যেভাবে দেখালাম, এই যে রোটেট টুলের ডান সাইডে যেটা আছে স্কেল এবং শেয়ার টুল, এই দুইটা দেখেন। আর এই রিশেপ দরকার নেই, রিশেপের দরকার নেই। আপনারা শুধু এই দুইটা দেখেন, উপরে দুইটা, আর এই এখান থেকে এইগুলো দেখেন। এক এক করে ট্রাই করেন। অবশ্যই এই উইথ টুলে থাকা অবস্থায় আপনাদের একটা কলসি বানিয়ে দেখাতে হবে। দ্রুত
আচ্ছা এদিকে খেয়াল করেন, কলসিটা কিভাবে বানাবেন আরেকবার দেখা দিচ্ছি। এটা স্ট্রোকের উপর কাজ করে। স্ট্রোক নিতে হলে একটা দাগ নেবেন, ধরেন আমি পেন টুলের থেকেও নিতে পারি, আগের বার তো পেন টুল থেকে দেখালাম। এবার লাইন সেগমেন্ট টুল থেকেও আপনি এভাবে লাইন সেগমেন্ট টুলে একবার টান দিতে হবে। এখানে পেন টুলের মধ্যে একটা ক্লিক করে আবার ক্লিক করা লাগবে না, এক ক্লিকে যেখানে ছাড়বেন সেখানে সেই পর্যন্ত একটা দাগ হয়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এই দাগের স্ট্রোকও নেই, ফিলও নেই। আমি স্ট্রোক কালার ব্ল্যাক করছি। এবার এইটার উপরে আমি এই উইথ টুল দিয়ে এরকম কলসির মতো করতে পারবো। যে কোনো জায়গায় টান দিবেন, এইভাবে দিলেই বুঝতে পারবেন আসলে ঘটছেটা কি। আচ্ছা এটা অত গুরুত্বপূর্ণ বা জরুরি না। আপনারা এই দুইটা টুলস ভালোভাবে সবাই দেখেছেন তাই না? আপনারা পেরেছেন, স্ট্রোক নিতে পারছেন? ঠিক আছে, এবার আমরা পরের টুলে যাই। এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, আর এটা হচ্ছে পাপেট টুল। তো এখান থেকে আমি যদি একটা নতুন শেপ নিই, এটার ফিল কালারে কনভার্ট করলাম, স্ট্রোক কালার নান আছে, এটা সিলেক্ট করে আমরা এই ফ্রি ট্রান্সফর্মে যদি ক্লিক করি, দেখেন আলাদাভাবে 4টা টুলস শো হচ্ছে। প্রথমটার কাজ কি? প্রথমটার কাজ একদম সিম্পল, যেভাবে আমরা হচ্ছে শেপ তৈরি করতাম, মানে এটার ক্ষেত্রে মানে সিলেকশন টুল থেকে যেভাবে শেপ রিশেপ করছিলাম, মানে ছোট বড় করছিলাম, এটা এখান থেকে হবে। কিন্তু এটা একটু ডিফারেন্ট, আমরা চাইলে উপরে নিচেও করতে পারি টান দিয়ে এরকম। আর তারপরেরটা হচ্ছে এইটা, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, আচ্ছা এটা সোজা শেপের উপর ভালোভাবে বোঝানো যাবে। খেয়াল করেন এই সেকেন্ডটার কাজ কি? সেকেন্ডের কাজ হচ্ছে এরকম করা, ডান দিকে সরাইলে দুই দিক থেকে বড় হবে এরকম। আর তারপরেরটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, যেই মাথা ধরবো সেই দিকে বড় হবে। এই ডটের উপর ক্লিক করে টান দিবেন, যেই দিকে টান দিবেন সেই দিকে বড় হবে। তো এই টুলটা সবাই একটু দেখেন। এই সবগুলো টুলস একদম সহজ, কিন্তু নিজে থেকে প্র্যাকটিস করতে একদম সহজ। এই টুলস আর একবার দেখলে হয়ে যায়। এতক্ষণ যে 2-3টা টুল দেখালাম, এগুলো অতটা কাজের না, বা কাজের আছে, মাঝে মাঝে প্রয়োজন হয়। কিন্তু এই শেপ বিল্ডার টুল, এরপরের টুলটা হচ্ছে শেপ বিল্ডার টুল, এটা আমাদের অনেক বেশি ব্যবহার হয়। এই টুলসটা যেমন একদমই সহজ, কিন্তু অনেক বেশি ব্যবহার হয়। এর বিকল্প হচ্ছে পাথফাইন্ডার টুল। পাথফাইন্ডারের যে কাজ হয় অনেক সময় এটা দিয়েও সেই কাজ করা যায়। আমি একটু এটা দেখাই। আচ্ছা আমি এই পজিশনে রাখছি, এখানে দুইটা শেপ আছে আলাদা আলাদা, তাই না? আমরা যদি এই দুইটা শেপকে এক করতে চাই তাহলে কি করব? পাথফাইন্ডারে ইউনিট, তাই না? আমরা কিন্তু চাইলে শেপ বিল্ডারে তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। শেপ বিল্ডারে থাকা অবস্থায় আমি যদি এভাবে ড্র্যাগ করি তাহলে এই দুইটা এক হয়ে যাবে। এই দুইটা এখন এক হয়ে গেছে। আবার আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। আমরা এই যে মাইনাস ফ্রন্ট করি, তাই না? এই শেপ বিল্ডার দিয়েও মাইনাস ফ্রন্ট করা যাবে, একটু কেটে ফেল দেওয়া যাবে। কীভাবে সেটা? এখন নর্মালে মাউসের কার্সরের নিচে দেখেন প্লাস আইকন আছে, যদি অলটা চাপ দিই তাহলে মাইনাস হয়ে যাবে। দেখেন এখন মাইনাস। তাহলে অলটা চেপে যদি আমি এখানে ড্র্যাগ করি, অলটা চেপে ক্লিক করলেও হবে। ক্লিক করলে এক একটা পার্ট হচ্ছে কেটে যাবে। অলটা চেপে একটা পার্ট ক্লিক করলাম, কেটে গেল। এই পার্টটা ক্লিক করলাম, কেটে গেল। আবার ড্র্যাগ করলে একবারে কেটে যাবে। ড্র্যাগ মানে কি? চেপে ধরে টান দেওয়া। তো এটা সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা হয়েছে? সবার হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটা এদিকে খেয়াল করেন, আরেকবার দেখেন। যারা বুঝতে পারেননি তারা এদিকে খেয়াল করেন।
একটা শেপ নিলাম আর একটা শেপ নিলাম, এই দুইটা ধরলাম, এই দুইটা ধরতে হবে একসাথে, সিলেক্ট থাকতে হবে, তারপরে আমরা যাবো শেপ বিল্ডার টুলে। নর্মালে টান দিলে দুইটা এক হয়ে যাবে, যা কিনা পাথফাইন্ডারে ইউনিটের কাজ। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, অল টাচ চেপে যদি এই দুইটা টান দিই তাহলে এই দুইটা কেটে যাবে। এ হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ, এটা দেখতে বললাম। তা এটা হয়নি কার কার? হয়েছে না সবার? হয়নি এমন কেউ আছেন? তাহলে আমি পরের স্টেপে আসি। এই দেখেন, এদিকে খেয়াল করেন সবাই, এরকম একটা শেপ নিলাম লম্বা, নেওয়ার পরে এটা আমি রোটেট করব কয় ডিগ্রিতে? 45 ডিগ্রিতে। তাহলে কি করব? শিফট ধরে এই কর্নার থেকে রোটেট করব, এই যে এই কর্নার থেকে শিফট ধরে, এই দেখেন 315 ডিগ্রিতে ঘুরেছে, মানে বলা যায় ডান দিকে 45 ডিগ্রি কাত হয়েছে। এবার এইটা ধরে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এরপর আমি যদি ওকে দিই তাহলে জাস্ট এটা ঘুরে এইদিকে ঘুরবে, রিফ্লেক্ট হবে। আর কপি দিলে দুইটা থাকবে, দুইটা হবে, এই দুইটা হলো। এবার এই দুইটা ধরে ডিরেক্ট সিলেকশন টুলে গেলে এই ডটগুলো আসবে, তারপরে টান দিব। এইবার শেপ বিল্ডার টুলে গিয়ে অলটা চেপে এই দুই মাথা কেটে ফেললাম। দেখি করেন তো সবাই। আচ্ছা, যারা বুঝতে পারেননি মাথার উপর দিকে, তারা এই দিকে খেয়াল করেন। এই যে এরকম একটা শেপ নিলাম, অলটা চেপে আরেকটা শেপ নিলাম। অলটা চেপে নিলে হচ্ছে না, জাস্ট এটা ধরবেন, রাইট বাটন ক্লিক করে হচ্ছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এরপর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে, কিন্তু আগেই তো আমার ঘোরানো উচিত ছিল। সরি, এভাবে হলে হচ্ছে না, আমারই ভুল হয়েছে। এটা আগেই ঘুরাই নিতে হবে 45 ডিগ্রিতে। এই এরপর এটা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এবার এটা ঘোরাবো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 45 না, কপি। এবার এই দুইটা ধরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই ডট দিয়ে টান দিতে হবে। এই একই জিনিস আমি আরেকভাবে বলবো, এটা আরেকভাবে আপনারা চেষ্টা করবেন। এগুলো কোনো মতে একবার পেরে গেলে ওইটা আত্মস্থ হয় না, টুলসটা বোঝা যায় না। এদিকে খেয়াল করেন, আমি আরেকভাবে বলে আরেকভাবে শেখেন সবাই। এদিকে সবাই খেয়াল করেন, অনেকে দেখছি এখনও খেয়াল করছেন না। এটা ধরলাম, এটা অলটা চেপে আমি একটা ডুপ্লিকেট নিলাম, এটা এইদিকে ঘুরাবো শিফট ধরে, এটা এইদিকে ঘুরাবো শিফট ধরে। এবার এটা পাশাপাশি রাখলাম, একটু ডানে বায়ে হয়ে যেতে পারে। এই দুইটা ধরলাম, এরকম অ্যালাইন করে নিলাম, এটা ক্লিক করে দুইটা ধরলাম। রাউন্ডেড কর্নার করবো কীভাবে? ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব, যে এভাবে টান দিব, ব্যাস হয়ে গেল। এবার মনে হচ্ছে আমার উপরের দিকে কীরকম কম মনে হচ্ছে, তাহলে কি করব? একটু ডানে সরাবো, ডানে সরালে ফাঁকা বেড়ে যাবে, ব্যাস। এবার এই দুইটা অ্যালাইন করলাম, করে আমার এই দুইটা বাদ দিতে হবে। বাদ দেওয়ার কাজই তো সেই শেপ বিল্ডার টুল, অলটা চেপে এই দুইটা টান দিলাম, ব্যাস কেটে গেল। এইভাবে করেন তো একবার, ট্রান্সফর্মে না গিয়ে অলটা চেপে ডুপ্লিকেট নিয়ে করেন তো একবার। আচ্ছা খেয়াল করেন, আমরা শেপ বিল্ডারের ভিতরে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। এটা গুরুত্বপূর্ণ একটা টুলস, এটা আপনাদের একটু দেখাবো। তার আগে আমি ফ্রি ট্রান্সফর্মের ভিতরে পাপেট ওয়ার্ক টুলটা একটু বাদ চলে গিয়েছে। এটার কাজ হচ্ছে, ধরেন কোনো একটা শেপের আগে সেটা সিলেক্ট থাকতে হবে। ধরেন এই শেপটাই ধরি, এই শেপটা এই ওয়ার্ক টুলে আসলে এটা আমি ইচ্ছা মতো বাঁকা করতে পারবো, যে শেপটাকে বিকৃত করে যেমনি সেমনি বাঁকা করা যাবে। এই হচ্ছে এই টুলের কাজ, এই যে পাপেট ওয়ার্ক টুল। এটা আপনারা দেখতে পারেন, এটা সবাই একটু এক নজর দেখে ফেলেন তো। একটা শেপ নেন, শেপটা সিলেক্টেড থাকার পরে পাপেট টুলে যান, যেটা একটু বাঁকা টাকা করে দেখেন। এটা ফ্রি ট্রান্সফর্মের ভিতরে
পাপেট ওয়ার্প টুল। যারা ডিসপ্লে আমার এই স্ক্রিন ঠিকভাবে দেখতে পারছেন না, আমি নাম বলছি, তখন আপনারা কি করবেন, এক একটা টুলের ডান বাটন রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখবেন হচ্ছে ওই টুলের নাম দেখা যাচ্ছে, যে পাপেট ওয়ার্প টুল, এটাতে যান। আচ্ছা, হয়েছে না সবার পাপেট টুল? এবার আমরা দেখবো হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। এই টুলটা শেপ বিল্ডার বেশি প্রয়োজন হয়, এটা মাঝে মাঝে প্রয়োজন হয়। মাঝে মাঝে প্রয়োজন হয় বলতে, আমি যদি একটা বাস্তবিক কাজ দেখাই, আমার লাস্ট একটা অর্ডার কমপ্লিট করছিলাম, এই টুলের কাজের সাথে আমি কালার করছিলাম। এই দেখেন, এটা এক সপ্তাহ আগে এই কাজটা কমপ্লিট করছিলাম, $125 কাজ ছিল। এই কাজটা করে আমি মোটামুটি 11,000 টাকা পাইছি, 11-12,000 টাকা মতো। তো এখানে ক্লায়েন্টের আমি একটা লোগো দিয়েছিলাম, যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমি ওর একটা খাবারের অংশ তৈরি করে দিয়েছিলাম। আমি যদি এটা একটু দেখাই আপনাদের, এখানে দেখেন, এই লোগোটা প্রথমে সাদা কালো ছিল, এই লোগোটা প্রথমে সাদা কালো ছিল, এই যে মাঝখানে খাবারটা। আর এই জিনিসটা তো আপনারা অলরেডি শিখে গেছেন, তাই না? এই বৃত্তের সাহায্যে আমি এটাই তৈরি করে দিয়েছিলাম ক্লায়েন্টকে। এটা তৈরির মাধ্যমে সে এই কাজের বিনিময়ে সে আমাকে 11-12,000 টাকা দিয়েছে। এখানে খেয়াল করেন, মাঝখানের এই খাবারটা আমি তৈরি করছিলাম ওর রেস্টুরেন্টের ডিশ, এটা মেন ডিশ, তো এটা ওর লোগোতে ব্যবহার করবে। তো এটা ইন্টারনেটে কোনো জায়গায় নেই। তো আমি এটা তো এই ধরনের যে খাবার আমি নিজে থেকে তৈরি করবো, ওরকম আমার কাছে কোনো সেরকম গড গিফটেড কোনো ট্যালেন্ট নেই যে আমি ওরকম ছবি আঁকতে পারি। আমি কোনো একটা শাপলা ফুলও এঁকে দেখা পারিনি। তো এখন কথা হচ্ছে, এই ধরনের ডিজাইন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বানাতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ধরনের হয়, আপনারা অলরেডি অবগত আছেন। চ্যাট জিপিটি, তারপরে নাম শুনেছেন আর কি কি, ওই যে ফ্রিপিকের সাহায্যে যে ভিডিও বানানো যাচ্ছে, ভিও 3, তাই না? ওইটাতে ভিডিও বানানো যাচ্ছে। এআই অনেক এগিয়ে গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কত এগিয়ে গিয়েছে মানে তুলনার বাইরে। তো অনেক কাজ আছে, সহজ কাজ, সেগুলো সব এখন এআইয়ের সাহায্যে বানানো সম্ভব হচ্ছে। তো কিন্তু একজন এক্সপার্ট অবশ্যই প্রয়োজন। একজন ধরেন এই ডিজাইনটা কোনো একটা ক্লায়েন্ট যার এই ডিজাইন প্রয়োজন, সে বানালে এটা তো আর প্রিন্টেবল ফাইল তৈরি করতে পারবে না, এর জন্য আমাদের ঠিকই প্রয়োজন হবে। তো বিষয়টা হচ্ছে, এই খাবার আমিই তৈরি করছিলাম এবং সাদা কালো ছিল। এবার এটা আমি কালারফুল করলাম কিভাবে, ওটা যদি একটু দেখাই। এটা ডাউনলোড হতে থাকুক, ততক্ষণ আমি ওটা দেখাতে থাকি। খেয়াল করেন, এখানে আমি ওই টুলে যাওয়ার আগে আমি কিছু শেপ নিয়ে নিচ্ছি। এটা অবশ্যই শুধুমাত্র ফিল কালার রয়েছে, স্টক কালার নান আছে। আমি অলটা চেপে চেপে কয়েকটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এখানে অনেকগুলো শেপ আছে, তাই না? 1 2 3 4 5টা শেপ নিয়েছি। এগুলো সব সিলেক্ট করলাম, করে শেপ বিল্ডারের দ্বিতীয় টুল লাইভ পেইন্ট বাকেট টুলে গেলাম। গিয়ে এখানে দেখেন মাউসের কার্সরটা কেমন একটা, তাই না? এর উপরে 3টা কালার দেখতে পাচ্ছি। এখন যদি আমি কিবোর্ড থেকে রাইট অ্যারোতে ক্লিক করি, এক এক করে কালার চেঞ্জ হতে থাকবে। দেখেন, এক এক করে কালার চেঞ্জ হচ্ছে। এই কালারগুলো চেঞ্জ হচ্ছে এই সোয়াসেস থেকে। দেখেন, এই সোয়াসেস থেকেও আপনি কালার সিলেক্ট করে দিতে পারবেন। খেয়াল করেন, আমি রাইট অ্যারোতে ক্লিক করলে এই মাউসের কার্সরের এখানেও চেঞ্জ হবে, আবার ওই কালার সোয়াসেস থেকেও চেঞ্জ হবে। ওখান থেকে আসলে চেঞ্জ হচ্ছে। তো ওই মাউসের কার্সরের মাঝে যে কালার থাকবে ঠিক সেই কালারই হবে। তো আমি লাল থেকে শুরু করলাম, উপরেরটা লাল, তো লালের উপর লাল মারলাম, তো লালই হবে। এবার অ্যারো চিহ্নতে ক্লিক করে হলুদটা মাঝে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা ক্লিক করলাম, এটা হলুদ হলো। নিচেরটা ক্লিক করলে নিচেরটাও হলুদ হবে, কিন্তু আচ্ছা হলুদ দিলাম। এবার আমি চাচ্ছি যে এটা সবুজ কালার হোক। তো কিবোর্ডে অ্যারো চিহ্ন যে 4টা আছে, এটা রাইট বাটনে ক্লিক করে চেঞ্জ করে আমি ক্লিক করলাম, এখানে সবুজ হলো। এখন কথা হচ্ছে, শুধুমাত্র অ্যারো চিহ্নই না, আমি চাইলে এখান থেকেও কালার পিক করতে পারি। এখান থেকে এই কালারটা পিক করলাম, করে এখানে ক্লিক করলাম, এই কালারটা হলো।
এখান থেকে এই কালার পিক করে এটা করলাম, এটা ক্লিক করে এটা করলাম। এভাবে আমি ইচ্ছা মতো কালার এখানে দিতে পারবো। তো এভাবে শুধু এটাই না, আমার ধরেন কোনো একটা ইমেজ আছে আর্টবোর্ডে, আমি একটা ইমেজ নিয়ে আসি। ধরেন একটা লোগো নিয়ে আসলাম, এখান থেকে কালারগুলো আমি পিক করব, কপি ইমেজ, এটা ইলাস্ট্রেটরে এনে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করলাম। এখন এটা থাকা অবস্থায় দেখেন নর্মালি যদি আমি ওই কালার ইউজ করি, এই টুলটা ইউজ করি, তখন এটা কিন্তু নর্মাল থাকে না, এটা তখন একটা ইফেক্টে অ্যাপ্লাই থাকে এবং এটা এক্সপ্যান্ড করে নর্মাল করতে হয়। তো আমি এখন নর্মাল করতে চাচ্ছি না, এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই পাখির মাথায় যে কালারটা আছে এই কালারটা এখানে দিব। তাহলে কিভাবে করব? আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করব, সরি, এটা থাকা অবস্থায় অলটার চাপতে হবে, অলটার চাপলে এটার কালার পিক করা যাবে। এই যে অলটার পিক করলাম, এবার যেখানে ক্লিক করব সেখানে এই কালার হবে। এবার দেখেন এই কালারটা নিলাম, এখানে ক্লিক করলাম, অলটার চাপ দিয়ে যেখানে ধরবো সেই কালারটা এখানে নিয়ে নেবে। এই হচ্ছে বিষয়। তো আপনারা যেটা করতে পারেন, আমি এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে লাভ কি, আপনারা একবার ট্রাই করেন। আমি যেভাবে করলাম বুঝালাম, প্রথম দুইটা ভাবে এই যে কালার সোয়াসেস থেকে ট্রাই করেন। এটা আপাতত ট্রাই করার দরকার নেই, এটা আমি পরের স্টেপে বলি। আপাতত যেটা করবেন আমি আবার প্রথম থেকে একটু দেখাই, খেয়াল করেন। এরকম একটা শেপ নেন, নিয়ে এটার কালার একটা কালার দেন, দেওয়ার পরে এটা ডুপ্লিকেট নিতে হবে, অলটা চেপে টান দিবেন, অলটা চেপে টান দিবেন। কয়েকটা শেপ নিলাম, এগুলো সব সিলেক্ট করলাম, করে এই লাইভ পেইন্ট বাকেট টুলে গিয়ে আপনি যেই কালার রাখবেন এখান থেকে আপাতত কালার সোয়াসেস থেকে কালারটা চেঞ্জ করবেন আর ক্লিক করবেন। তারপর যেটা করবেন, অর্ধেক ধরেন এই কালার সোয়াসেসে ক্লিক করে করে করলেন। এরপর কিবোর্ডের রাইট বাটনের যে অ্যারো চিহ্ন আছে, রাইট অ্যারো চিহ্ন, ওখানে ক্লিক করবেন, কালার চেঞ্জ করবেন আর ক্লিক করবেন। হ্যাঁ, আচ্ছা, সবার হয়েছে কি? আমি আরেকবার একটু দেখাই তারপরে আসছি। হ্যাঁ, কারণ এটা একবারে হবে এরকম কোনো কথা নেই, এদিকে খেয়াল করেন। আরেকবার দেখেন, একটা শেপ নিলাম, এটার একটা নর্মাল কালার দিচ্ছি, অলটা শেপের কয়েকটা ডুপ্লিকেট নিয়ে নিচ্ছি। এবার এইগুলোর শেপ বিল্ডার টুলের ভিতরে দ্বিতীয় টুল লাইভ পেইন্ট বাকেট টুল, এটাই থাকা অবস্থায় একটা কালার আছে, আমি এর কালারটা চেঞ্জ করে এটা দিলাম। একটা চেঞ্জ করছি, রাইট অ্যারো চিহ্নতে ক্লিক করছি আর এখানে একটা করে ক্লিক করছি, ব্যাস কালার চেঞ্জ হয়ে গেল। এই একটা সিস্টেম। আরেকটা সিস্টেমও দেখাবো, এটা তো সবাই আশা করি পেরেছেন। আচ্ছা, এই প্রসেসটা তো দেখলাম, এর পরের প্রসেসটা একটু দেখি। আচ্ছা, তার আগে আমি ওই ফাইলটা নিয়ে চলে এসেছি, এটা একটু দেখাই। এটা এক্সট্র্যাক্ট ফাইল করি, এটা ক্লায়েন্টকে দিয়েছিলাম, মোটামুটি 150 এমবির একটা ফাইল। দেখে টোটালে এই 150 এমবির একটা ফাইলের জন্য সে আমাকে প্রায় 12,000 টাকা পে করেছে। তো এই ফাইলগুলো একটু চেক করি। এখানে আমি লোগো দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া কিট দিয়েছিলাম, স্টিকার, তারপরে মেনু ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি সবগুলো আপনাদের এক এক করে একটু দেখাই। দেখেন, লোগো ছিল এইটা, এই ভেরিয়েশন, আর স্টিকার ভেরিয়েশন ছিল স্টিকার কই, স্টিকার আলাদা আছে, এই যে এটা ছিল গোল। এটা মোকআপ, মোকআপ বলতে একটা প্রেজেন্টেশন যেটা বাস্তবিকের মতো মনে হয়। আচ্ছা, লোগোরগুলো একটু দেখি।
এটা ছিল লোগো। আচ্ছা, তারপর আমি যদি স্টিকারটাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অন করি, দেখেন এই ফাইলটা আমি বানিয়েছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে, এই সাদাটা। এটা আনার পরে ক্লায়েন্ট বললো যে এটা কালার করে দিতে, কালারফুল কেমন দেখায় এটা দেখবে সে। তো এটার নাম আছে একটা সাব্রো। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, বুঝতে পেরেছি, আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনাকে কল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। খেয়াল করেন এখানে এর নামটা আমার মনে পড়ছে না, এই যে তাবলাস দিয়ে সার্চ দিই গুগলে। তবলা চলে আসছে। এই ধরনের একটা মিক্সড খাবার, ঠিক আছে। এগুলো কালার আমাকে পিক করে করে নিতে হবে, যেহেতু এর খাবারের কোনটার কি কালার আছে আমি কোথাও থেকে একটা নিয়েছিলাম। তো আমি উদাহরণস্বরূপ এটাই নিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। খেয়াল করেন এটাতে আমরা ওই কালারগুলো করব। এটা আমি ক্রপ করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করলাম। এবার আমরা এই লাইভ পেইন্ট বাকেট টুলে আসলাম। আসার পরে ধরেন এখানে যে ফুডগুলো রয়েছে, যেমন এখানে একটা খাবার রয়েছে, এটা হচ্ছে আঙ্গুর। তো আঙ্গুরের ছবি এখানে নাই যদিও, তারপরে উদাহরণস্বরূপ আমরা আঙ্গুরের ছবি এটাই ধরে নিচ্ছি। তো এটা আমি ক্লিক করে, আমি যদি এখানে ক্লিক করতে থাকি এবার নর্মালে, তাহলে ওই কালার হতে থাকবে। আমি জাস্ট উদাহরণস্বরূপ বুঝাচ্ছি, ঠিক আছে। ধরেন আমি এখানে ক্লিক করে করে এই কালারটা নিলাম, যদিও তার আগে যে এর সাথে ওইগুলো কানেক্টেড রয়েছে ওইগুলো আগে পেন টুল দিয়ে কেটে নিতে হবে, ঠিক আছে। এগুলো আমি পরবর্তীতে আপনাদের আরও নিখুঁতভাবে বোঝাবো। তার আগে যেমন এটা হচ্ছে পনিরের টুকরা, পনিরের টুকরার কালার আমি দেখতে পাচ্ছি এটা এই কালার। তো আমি এখানে পনিরের কালারটা এই কালার করে দিতে পারছি। এরপর এখানে আরও কি মাংসের টুকরা আছে, মাংসের টুকরার কালার আমি ধরলাম এইটা, মাংসের টুকরার কালার আমি এখান থেকে এটা করে দিচ্ছি। ক্লিক করব যেখানে যেখানে, সেখানে সেখানে এই কালারটা নিয়ে নিব। এই হচ্ছে প্রসেস। আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ আপনাদের দেখালাম, এটা আরও নিখুঁত করতে হবে। যখন দেখেন এটা আমি পিক করেছি, এর ভিতরে ওই কালারটা চলে এসছে, তাহলে আমাকে কি করতে হবে, পেন টুল দিয়ে এই দিক থেকে আগে কাটতে হবে। এটা একটু সময় লাগে কাটতে। তো যখন আমরা একটা বিগ বাজেটের একটা কাজ করব, এই একটা কাজের বিনিময়ে আমাকে দেশে 11-12 হাজার টাকা, তো আমি তো অবশ্যই এখানে সময় দেবো, তো আর চোখের পলকে করে ফেলা আশা করা যায় না। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে লাইভ পেইন্ট বাকেট টুল। আমি পরবর্তী স্টেপে আপনাদের কি বললাম, অল টাচ চেপে আমি যেখানে ক্লিক করব সেই কালারটা নিয়ে নেবে, ঠিক আছে। এই যে অলটা ক্লিক করে ওখানে ক্লিক করেছিলাম, এই যে এই সবুজের এই লাইট কালারটা নিই। এবার এই লাইট কালার এখানে দেখেন ক্লিক করব, এখানে ওই কালারটা নিয়ে নেবে। এই হচ্ছে ব্যাপার, অলটা চেপে যেই কালারে আমি পিক করব সেই কালারটা নিয়ে নেবে এবং যেখানে ক্লিক করব সেই কালারটা হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই টুলের কাজ। এবং পরবর্তী যেটা আছে এটা দরকার নেই, লাইভ পেইন্ট সিলেকশন টুল। আচ্ছা, লাইভ পেইন্ট সিলেকশন টুল, আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে এসে দেখাই।
এই টুলে থাকা অবস্থা আমি এটা চাইলে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করে আমি অন্য কালার দিতে পারবো। বোঝা গেল? এই পরের টুলটার কাজ কি, কোন একটা কালারকে সিলেক্ট করা, কিন্তু এই টুলে আসার প্রয়োজন পড়বে না, কারণ আমার এই কালারটা দিতে হবে। সিলেক্ট করার কি দরকার, অল্টার চেপে আমি একটা এই কালার নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলেই তো ওই কালারটা হয়ে যাচ্ছে। তো বিকল্প আছে, আমার ওই টুলে যাওয়ার প্রয়োজন নেই। বোঝা গিয়েছে? আমি কি বোঝাতে পেরেছি? লাস্টের টুলের কাজ, লাস্টের টুলের কাজ হচ্ছে ওইটা সিলেক্ট করা যায়, যে কোনো কালার। এই দেখেন এটা সিলেক্ট করলাম, এবার আমি এখান থেকে ক্লিক করে করে কালার চেঞ্জ করে করে দেখতে পারবো যে আসলে এই কালারটা কেমন দেখা যাচ্ছে। এই হচ্ছে বিষয়, যা কিনা আমি এই টুলে থেকেই করতে পারবো। এই টুলে থেকেই আমি যদি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করি, করে এখানে ক্লিক করি, তাহলে ওই কালারটা হয়ে যাচ্ছে। তো আমার এই লাস্টের টুলে আসার প্রয়োজন পড়ছে না। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা পরের টুলে যাই। এর পরের টুলসটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। এই টুলে আসলেই দেখবেন মাঝে একটা গ্রিড চলে আসবে। এই গ্রিডে থাকা অবস্থায় এখানে দেখেন তিনটা অংশ দেখতে পাচ্ছেন, কিউব। এই কিউবে এখন সিলেক্ট আছে বাম পাশেরটা, চাইলে ডান পাশে সিলেক্ট করা যায়। দেখেন সেটা কালারফুল লাগবে। নিচেরটাও সিলেক্ট করলে নিচেরটা আলাদা কালার দিয়ে বোঝাবে যে ওইটা সিলেক্ট আছে। তো আমি বাম পাশেই প্রথমে সিলেক্ট রাখছি, রেখে আমি রেক্ট্যাঙ্গেল টুলে গিয়ে আমি এই জায়গা থেকে এমনি একটা শেপ তৈরি করলাম। ঠিক আছে, এবার আমি ধরেন ডান দিকে একটা শেপ নেব। আমি যদি এদিকে ডান দিকে শেপ নিই, তাহলে দেখেন উল্টো হয়ে যাচ্ছে, কারণ আমার সিলেক্ট রয়েছে বাম পাশেরটা, এই জন্য এরকম হচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবার আমি ডান পাশেরটা সিলেক্ট করব। অবশ্যই এই টুলে থাকতে হবে। টুলে থেকে আমি ডান পাশেরটা সিলেক্ট করলাম, করে এখান থেকে এখান থেকে শুরু করি। অবশ্যই এই রেক্ট্যাঙ্গেলে যেতে হবে। এটাতে আসলে অত অভ্যস্ত না, এই জন্য ভুল হয়ে যাচ্ছে, কারণ এটা তেমন একটা ব্যবহার হয় না। তেমন কি আমার কখনোই এটা কখনো কাজের ক্ষেত্রে ব্যবহার হয়নি। এই যে ডান দিকে একটা শেপ নিয়ে নিলাম, এটা এরকম হলো। এবার দেখেন এর ভিতরে আরেকটা টুল আছে, সেটা পার্সপেক্টিভ সিলেকশন টুল। এই সিলেকশন টুল থেকে আপনি যদি এটা ছোট বড় করতে চান সেটা করতে পারবেন। এই কর্নারে অ্যাঙ্কর ধরে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন এই শেপটাকে। চাইলে এই দিক থেকেও ছোট বড় করা যাবে, এদিক থেকেও ছোট বড় করা যাবে, মুভ করা যাবে। ঠিক আছে, এই যে মুভ করা যাচ্ছে। এটা হচ্ছে লাস্টের টুল, এই লাস্টে বলতে সেকেন্ড টুলটা। আর পার্সপেক্টিভ গ্রিড টুলে থাকা অবস্থায় আপনি যদি নিচেও শেপ নিতে চান নিচেও নিতে পারবেন। এটার আকৃতি আবার একটু ডিফারেন্ট হবে, এরকম টাইপের হবে, তলায় আর কি যেভাবে মানায় আর কি সেভাবে হবে। আশা করি বোঝাতে পেরে। আচ্ছা, হয়েছে সবার? এটা এটা একটু জটিল মতো, তাই না? আর এই টুল থেকে বেরোনোও কষ্ট। দেখেন এই টুল থেকে বেরোতে হলে অবশ্যই এই পার্সপেক্টিভ গ্রিড টুলে এসে এই যেখানে একটা ক্রস বাটন আছে, এই ক্রসে কখন ক্লিক করবেন, যখন হাতের মতো আঙুল দেখাবে তখন এটা হাইড হবে, তার আগে হাইড হবে না। হ্যাঁ, আঙুল দেখাবে, ওই পুরো আছে একদম পুরো আছের উপরে এক্সাক্ট ভাবে পুরো আছে মাঝখানে নিতে হবে, তখন দেখাবে। পুরো আছে ক্লিক করতে হবে, পুরো আছে। হয়েছে? তো এটা সবাই একটু চেষ্টা করেন, দেখেন বুঝতে পেরেছেন সবাই? হয়েছে না? অত জরুরি না, আমার কখনো এই টুলে আসা লাগে না, তারপরেও আপনাদের দেখানো দরকার তাই দেখাচ্ছি। আচ্ছা, এরপরের টুল হচ্ছে মেশ টুল। মেশ টুলের সাহায্যে গ্রেডিয়েন্ট টাইপের কালার দেওয়া যায়। আমি একটু দেখাই আপনাদের। একটা শেপ নিচ্ছি, নেওয়ার পরে এরপরের টুলটা হচ্ছে মেশ টুল। মেশ টুলে গেলে আপনি যদি যেখানে ক্লিক করবেন সেখান দিয়ে দেখবেন এটা ডানে একটা উপর দিয়ে একটা দাগ চলে গিয়েছে। এখানে এটা সিলেক্টেড থাকা অবস্থায় আপনি একটা কালার দিতে পারবেন। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা কালার দিতে পারবেন। যেখানে ক্লিক করবেন সেখানে একটা কালার দিতে পারবেন। যেখানেই ক্লিক করবেন সেখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে, ওই অ্যাঙ্করে আপনি কালার করতে পারবেন। তো এটা সবাই দেখেন। আবার চাইলে পরবর্তীতেও আপনি এক একটা ক্লিক করে করে এক একটা সিলেক্ট করতে পারবেন, অ্যাঙ্কর করে ওইগুলো কালার করতে পারবেন।
দেখেন পরবর্তীতেও আপনি এক একটা অ্যাঙ্কর সিলেক্ট করতে পারবেন। এই মেশ টুলের আমাদের অত দরকার নেই, এই ধরনের ডিজাইন আমরা করি না কখনো। হয়েছে না সবার? মেশ টুলটা বুঝেছেন সবাই? আচ্ছা আর একটু ট্রাই করেন, সবাই একটু দেখেন। আচ্ছা ওই তো নর্মালে সিলেক্ট করলেন আর কালার করলেন, এইবার এভাবে এই টুলে থাকা অবস্থায় দেখেন এখানে সবগুলো এই যে অ্যাঙ্কর, এই অ্যাঙ্কর সিলেক্ট করে এবার কালার করেন তো এইভাবে, এই এক একটা অ্যাঙ্কর সিলেক্ট করে কালার করেন তো। যদি হয়ে যায় পরের স্টেপে যাই আমি। তো এটা ডিলিট করে দিলাম, মেশ টুল দরকার নেই। এখন দরকারি একটা টুল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এটা আমাদের ভালো করে শিখতে হবে। গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় আমি একটা শেপ নিয়ে নিই আগে। এবার গ্রেডিয়েন্ট টুলে আসলাম। গ্রেডিয়েন্ট টুলে আসার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এই যে গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় একটা শেপের উপর ক্লিক করলাম, শেপটা এক পাশে হচ্ছে হোয়াইট আর এক পাশে ব্ল্যাক। আমি চাইলে এই যে এখানে একটা বৃত্ত বা ছোট ডট দেখতে পাচ্ছেন, এই ডটে ক্লিক করে একটা কালার করতে পারি। আবার ডান পাশের এই ডটে ক্লিক করে আমি একটা আলাদা কালার করতে পারি। এবার আমি চাইলে এই মাঝখানেও কালার অ্যাড করতে পারি। যখন মাউসের কার্সর এই দাগের কাছাকাছি আনছি একটু নিচের দিকে, তখন দেখেন প্লাস আইকন আসছে। তখন যদি ক্লিক করি তাহলে এখানে আরেকটা আমি চাইলে কালার নিতে পারি, ঠিক আছে। আবার এই ডটটা চাইলে ডানে বাঁয়ে সরাতে পারি, এই ডটও চাইলে ডানে বাঁয়ে সরাতে পারবো। আবার এখানে একটা ছোট চতুর্ভুজ মতো আইকন দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে এই যে কালারের যে পজিশন এটা চেঞ্জ করা যাবে এখানে ক্লিক করে। এটা আমি যেভাবে করেছি এভাবে সবাই একটু করেন তো দেখি। এই টুলটা ভালো করে শিখতে হবে। দেখেন প্রথমে একটা শেপ নেবেন, এরকম একটা শেপ নিলাম, নেওয়ার পরে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে ডিফল্টভাবে, আর ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আবার এখান থেকে করে দিব। কি ব্যাপার, এখান থেকে হওয়ার তো কথা। দেখেন ডিফল্টভাবে এরকম থাকে, তাই না? এবার গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যে এখানে দেখেন একটা ডট দেখতে পাচ্ছেন, এখানে এই যে সাদা ডটটা, কালোটা কিন্তু না, সাদাটা, এটাই ক্লিক করে আপনি কালার সোয়াসেস থেকে একটা কালার দিবেন। এরপর ডান সাইডের এই ডটে ক্লিক করে এখানে একটা আলাদা কালার দিবেন। এরপর মাউসের কার্সরটা এই দাগের একটু নিচে নিয়ে আসলে দেখবেন মাউসের কার্সরের নিচে একটা প্লাস আইকন আসবে। তখন যখন আপনি ক্লিক করবেন এখানে একটা নতুন ডট তৈরি হবে, তখন এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা আলাদা কালার দিতে পারবেন, এবং এই কালারের যে পজিশন এটাও এভাবে চেঞ্জ করা যাবে। এই টুলটা গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখতে হবে। তিনটা কালার নিয়ে সবাই দেখান, আমি দেখবো সবাই পারছেন কিনা। আচ্ছা এবার গ্রেডিয়েন্ট টুলটা সবাই দেখলেন, তাই না? সবাই পিছনে সবাই একটু খেয়াল করেন। গ্রেডিয়েন্ট টুলে থাকা অবস্থায় এভাবে আমরা কালার অ্যাড করতে পারলাম। এইবার এখানে দেখেন একটা ছোট কালো ভরা ডট আছে, এখান থেকে, আচ্ছা এখানে না, এই ডান দিকেতে হবে, একটু যদি একটু ডানে সরাই তাহলে এরকম রোটেট মতো একটা অপশন আসছে। এই অবস্থায় আমি যদি ক্লিক করে এভাবে ঘুরাই তাহলে এই কালারের যে রেশিওটা আগে ছিল ডান থেকে বামে সোজা, এখন এটা এই দিক থেকে এই দিকে কালারটা গেল। চাইলে আমরা উঁচু নিচু সবই করতে পারবো। তো এটা এভাবে চেঞ্জ করাটা একটু কঠিন, আমাদের এর জন্য একটা প্যানেল আছে। ভাই এদিকে খেয়াল করতে হবে, আপাতত এদিকে খেয়াল করেন। আমি আবার নতুন করে একটা শেপ নিচ্ছি। দেখেন আমরা প্রথমে দেখেছি যেভাবে এটা ম্যানুয়ালভাবে, আমাদের এর জন্য আলাদাভাবে কাজ সহজ করার জন্য গ্রেডিয়েন্ট নামে একটা প্যানেল আছে। এই গ্রেডিয়েন্ট প্যানেলটা আপনারা যদি এখানে না পান
সেক্ষেত্রে উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট কন্ট্রোল F9 প্রেস করলে ওটা চলে আসবে। তো গ্রেডিয়েন্ট প্যানেলটা নেবেন, ওপেন করবেন, করে এখান থেকে আরও সহজে আমরা ছোট বড় করতে পারি। দেখেন এই প্যানেল চাইলে আমরা বড়ও করতে পারি, এইভাবে ছোটও করতে পারি। তো আমি এরকমই রাখছি। এখানে দেখেন এই অ্যাঙ্গেলটা আমি ম্যানুয়ালভাবে চেঞ্জ করছিলাম, কঠিন লাগছিল। এখন যদি আমি এখান থেকে ডিগ্রি চেঞ্জ করি 180 ডিগ্রি, আমরা জানি একটা সমান্তরাল রেখা 180 ডিগ্রি, তাই না? তো আড়াআড়ি রাখতে হলে 180 ডিগ্রি রাখতে হবে। আর যদি লম্বি রাখি তাহলে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি তো বুঝলাম, -90 ডিগ্রি কি? এই যে -90 ডিগ্রি, -90 ডিগ্রি হচ্ছে উল্টে যাবে, এই লালটা উপরে যাবে আর হলুদটা নিচে আসবে। দেখেন -90 ডিগ্রি, লাল উপরে গেল, হলুদ নিচে আসলো। তো আমরা চাইলে এখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে চেঞ্জ করতে পারি। আর যদি একদম তির্যকভাবে রাখতে চাই সেক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, তাহলে এই কোণা থেকে এই কোণা হচ্ছে ইডা রেশিও হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার এক এক করে এই প্যানেলটার পুরো কাজ আমরা বোঝার চেষ্টা করব। এক এক করে দেখি। এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে কিছু ডিফল্ট কালার নেওয়া যাবে, ডিফল্ট গ্রেডিয়েন্ট, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তারপর হচ্ছে অরেঞ্জ কালার রয়েছে, এগুলো হচ্ছে ডিফল্ট কালার। আচ্ছা, অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি থাকুক। এরপর এখানে একটা কালার রয়েছে, সেখানে কিনা দুইটাই কিন্তু হচ্ছে ব্লু কালার, কিন্তু একটা হচ্ছে অপাসিটি কম মানে, খেয়াল করেন, একটার হচ্ছে অপাসিটি 0 করা আর একটার অপাসিটি 100% করা। অপাসিটি মানে স্বচ্ছতা। এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে, তাই না? এই জায়গায় এটা একদম স্বচ্ছ হয়ে গেছে। যেমন হচ্ছে কাঁচের গ্লাস আছে, এক পাশটা আরেক পাশ দেখা যায়, বিষয়টা এরকম গ্লাসের মতো। এই পাশটা স্বচ্ছ হয়ে গেছে, কারণ এটা স্বচ্ছ কিভাবে করা যায়? অপাসিটি কমিয়ে। ধরেন আমি এর অপাসিটি, এই যে এই ডান পাশেরটার অপাসিটি কমানো, এখানে প্যানেল থেকে দেখা যাচ্ছে অপাসিটি এখানে 0%। এটার অপাসিটি যদি 100% করে দেয়, দেখেন ফুল ফ্ল্যাট একটা হচ্ছে শেপ হয়ে গেল। এখন আমি যদি চাই এই পাশেরটা আগে অপাসিটি 0 ছিল, আমি এই পাশেরটার অপাসিটি যদি 0 করি এখান থেকে, তাহলে ডান পাশের থেকে এটা সাদা হয়ে গেছে। আসলে সাদা হয়নি, কালোর পরে গেলে এটা কালো হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এই আর কি। অপাসিটি আপনি চাইলে 40% করতে পারেন, তাহলে কিছুটা দেখা যাবে। দেখছেন পিছনের শেপ দেখা যাচ্ছে, পিছনের সাদা অংশ দেখা যাচ্ছে এখান থেকে। আর এটা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, 100% করে দিই, তাহলে পিছনের সাদা জিনিস আর দেখা যাবে না, বা কালো জিনিসও দেখা যাবে না। তো আপনাদের এখন কাজ হচ্ছে দুইটা, এক হচ্ছে এই ডিগ্রি চেঞ্জ করা, কালারের ডিগ্রি চেঞ্জ করবেন, আর হচ্ছে অপাসিটি চেঞ্জ করবেন। অপাসিটি কীভাবে চেঞ্জ করবেন? এখান থেকে একটা ডট সিলেক্ট করবেন, একটা ডট সিলেক্ট করে এখান থেকে 100% থাকবে 0% করে দেবেন। এই হচ্ছে আপনাদের কাজ, করে দেখা বিষয়টা। এবার এখানে সব অপশনগুলো আমরা বোঝার চেষ্টা করি। স্বচ্ছতার বিষয়টা বুঝলাম। এবার আমি অন্য একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, অরেঞ্জ ইয়েলো। এই যে এখান থেকে ডিফল্ট কালার থেকে অরেঞ্জ ইয়েলো নিলাম। নেওয়ার পরে আমরা এখানে যে ম্যানুয়ালভাবে চেঞ্জ করছিলাম না গ্রেডিয়েন্ট টুল থেকে, এই জিনিসটা আমরা এখান থেকেও করতে পারবো, সেম টু সেম। এখানে নড়ালেও এখানে নড়ে যাবে। তো আপনারা চাইলে এখান থেকেও এটা চেঞ্জ করতে পারেন। দেখেন এই ডটে ক্লিক করে এটার সীমানা কম বেশি করতে পারবেন, আর এটা ক্লিক করে মুভ করতে পারবেন। এরপর এখান থেকে ডানে বাঁয়ে সরিয়ে আপনি কালার ঠিকঠাক করতে পারবেন। কালার চাইলে যদি চান যে একটা কালার ডিলিট করে দেবেন, এটা ধরেন সিলেক্ট আছে, এটা ক্লিক করলে দেখেন এটা চারিকোণে সাদা একটা বাউন্ডারি দিয়ে বোঝা যাচ্ছে এটা সিলেক্টেড। এখানে ক্লিক করলে ওটা ডিলিট হয়ে যাবে, দেখেন ওটা ডিলিট হয়ে গেছে। আবার চাইলে এটা টান দিয়ে, এটা টান দিলে ডিলিট হয়ে যাবে। এটা নিচ মুখে টান দিলাম, ওটা ডিলিট হয়ে গেল। এই দুই পদ্ধতিতে ওই রঙের ডিলিট করে ফেলতে পারবেন, ঠিক আছে? আবার এই যে নতুন কালার আনতে পারবেন, নতুন কালার এনে এখানে নতুন করে কালার দিতে পারবেন। এইবার এতক্ষণ করছিলাম এটা ছিল লাইনার গ্রেডিয়েন্ট। এরপর সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়াল গ্রেডিয়েন্টের কাজ কি? এটা বৃত্তের মতো। এখন এই বৃত্তটা দেখেন মাঝখানে হলুদ, চারিকোণে লাল। এই যে এখানে একটা অপশন আছে রিভার্স গ্রেডিয়েন্ট,
এদিকে খেয়াল করেন সবাই, এই রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলে এর দিক পরিবর্তন হয়ে যায়। দেখেন এখন হলুদ মাঝখানে, এখানে ক্লিক করলাম হলুদ বাইরে গেল আর ভিতরে লাল হয়ে গেল। এই হচ্ছে রিভার্স গ্রেডিয়েন্টের কাজ। এরপর আসছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে আসার পরে আপনি যে কোনো জায়গায় এক একটা কালার দিতে পারবেন। এটা অনেকটা ওই ম্যাশ টুলের মতোই লাগে, তাই না? দেখেন এখানে ক্লিক করলাম, করে ডাবল ক্লিক করলেও এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। এখানে যদি ডাবল ক্লিক করি এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, অথবা আপনি কালার সোয়াসেসটা অন করে রাখবেন, এটা সিলেক্ট করবেন, এখান থেকে কালার চেঞ্জ করে করে দেখতে পারেন কোন কালারটা ভালো লাগে। আবার এখানে সাদা আছে, এটা ধরলাম, ধরে যে কালারটা ভালো লাগে সেই কালারটা এখানে দিয়ে দিলাম। তো এটা সবাই চেষ্টা করেন। রেডিয়াল এবং লাইনার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এই দুইটা একটু সব। আচ্ছা, এটা কি সবার বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ হয়েছে না সবার? ওকে, তাহলে আমি পরের স্টেপে যাই। এই গ্রেডিয়েন্ট প্যানেলটা মোটামুটি আপনারা বুঝলেন। এবার পরের টুলে যাই। আচ্ছা, আজকে মনে হয় গ্রেডিয়েন্ট পর্যন্ত থাকাটাই বেটার হবে। সামনের ক্লাসে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো টুলের কাজ আবার রিভাইজ দেবো, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এক ক্লাসে দেখাই দেবো, এবং ওইটা আপনাদের আবার ওই প্র্যাকটিস করে করে দেখাতে হবে যে আপনারা আসলে পারছেন কিনা। একদম শুরু থেকে শুরু করব, একদম মানে প্রথম ক্লাস থেকে যেভাবে শেখায় আসছি ওই জিনিসটা এক ক্লাসের ভিতরে করে দেখাবো, এবং আপনারা ওইটা পারছেন কিনা আমি এটা দেখবো। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আজকে ক্লাসটা একটু লেটে শুরু